মাওয়া প্রান্তে যুক্ত হলো পদ্মা সেতু, বসলো ৩৮তম স্প্যান। বাকি ৩টি যোগ হলে দেখা যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। এখন সবগুলো স্প্যান যখন হয়ে যাবে তারপরে ক্রিটিক্যাল আমাদের আসবে রোডওয়ে ডেক ইনস্টল। স্বপ্ন পূরণের পথে দক্ষিণাঞ্চলবাসী। আমরা কল্পনা করতে পারি না এটা হবে, ইনশাল্লাহ দেখতেছি হতে হতে হয়ে গেছে। এত বড় প্রজেক্ট, এত বৃহৎ কাজ, কিন্তু এখন হয়ে গেছে। আর মাত্র ৩টা স্প্যান। এটা ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। মানুষ সারাক্ষণ প্রতীক্ষায় থাকে যে এই পদ্মা ব্রিজ কবে শেষ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী প্রতিরক্ষায় সজাগ থাকার আহ্বান। কাপড়ের দোকানের কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি ও ভূমিদস্যু হয়ে ওঠে গোল্ডেন মনির। হাজার কোটি টাকার সম্পদের পাহাড়, র্যাবের অভিযানে গ্রেফতার। ৩৬০০ কোটি টাকা পাচার করে পলাতক পিকে হালদার স্থায়ী হয়েছেন কানাডার আলোচিত বেগমপাড়ায়। আছেন আরও অনেকে, জানালেন দুদক কমিশনার। নামছে তদন্তে। এবং শীতের আগমনী আর বায়ু দূষণে ধোঁয়াশাচ্ছন্ন ঢাকার আবহাওয়া। ঠান্ডার সঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। পদ্মা সেতুতে বসলো ৩৮তম স্প্যান। মাওয়া প্রান্তের সঙ্গে যুক্ত হওয়ায় এখন হেঁটেই ওঠা যাবে স্বপ্নের পদ্মা সেতুতে। মাওয়াপাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক থেকে সেতুতে প্রবেশ করবে গাড়ি ও ট্রেন। সকাল থেকেই চলে স্প্যান বসানোর কাজ। বাকি ৩টি যোগ হলে দেখা যাবে পুরো ৬.১৫ কিলোমিটারের সেতু। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। সপ্তাহখানেক ধরে ড্রেজার চালিয়ে মাটি সরিয়ে নেয়ার পর শনিবার সকালে স্পেন নিয়ে রওনা দেয় ক্রেন। ঘন কুয়াশা আর শীত নামানো গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে সেতুর একেবারে শুরুর পিলার ১ ও ২ নম্বরের দিকে এগিয়ে আনা হয় স্পেন। মাওয়াপাড়ের সবচেয়ে কাছের পিলার হওয়ায় সময় লাগে ৪০ মিনিটের মতো। এরপর ট্রেনটি নোঙর করার পালা। দুই পাশে শক্ত মোটা ৬টি কেবলে বেঁধে ফেলা হয় স্পেনবাহী ক্রেনটি। দুপুর ১২টা নাগাদ এই কেবলগুলোর উপর ভরসা করেই টেনে আনার কাজ শুরু হয় স্প্যানটি। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। আমরা কল্পনা করতে পারি না এটা হবে, ইনশাল্লাহ দেখতেছি হতে হতে হয়ে গেছে। একটা সময় মনে হচ্ছিল যে আমাদের সেতু মনে হবে না, যে এত বড় প্রজেক্ট, এত বৃহৎ কাজ, কিন্তু এখন হয়ে গেছে। আর মাত্র ৩টা স্প্যান। এটা ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। মানুষ সারাক্ষণ প্রতীক্ষায় থাকে যে এই পদ্মা ব্রিজ কবে শেষ হবে। মাওয়াপাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক থেকে সেতুতে প্রবেশ করবে গাড়ি ও রেল। তাই অত্যন্ত শক্তিশালী এই পিলারটি। কাজ এগিয়ে নিতে এখন জোর দেয়া হচ্ছে একই সাথে স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট ছিল সবগুলো পাইল ড্রাইভিং করা। নেক্সট ক্রিটিক্যাল আসলো আমাদের সবগুলো স্প্যানকে আমাদের ইলেকশন করা। এখন সবগুলো স্প্যান যখন হয়ে যাবে তারপরে ক্রিটিক্যাল আমাদের আসবে রোডওয়ে ডেক ইনস্টল করা। ৩৮তম স্প্যান বসার পর মাওয়াপাড়ে এখন ৯টি আর জাজিরা পাড়ে ২৯টি স্প্যান দৃশ্যমান। স্বপ্নের খুব কাছাকাছি দাঁড়িয়ে এখন পদ্মা সেতুর কাজ। নানা প্রাকৃতিক আর কারিগরি জটিলতা উতরে দৃশ্যমান ৩৮তম স্প্যানটি বলছে আর বাকি আছে মাত্র অর্ধ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। ৩৮তম স্প্যানটি মাওয়াপাড় ছুঁয়ে যাওয়ার পর বাকি যে ৩টি স্প্যান তার সবগুলোই বসানো হবে মাঝ নদীতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী হলেও কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষায় সজাগ থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন সরকার প্রধান। এ সময় মহামারী সামলাতে ৩ বাহিনীর বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী
শেখ হাসিনা। নতুন সোপানে উন্নীত হয়েছে সক্ষমতার নানা মাত্রায়। নিত্য নতুন অত্যাধুনিক সমরাস্ত্রের সংযোজন আর সরকারের নীতিগত পরিকল্পনায় এখন বিশ্বমানে উত্তীর্ণ হওয়ার স্বপ্নে নিরলস পরিশ্রম তিন বাহিনীর সদস্যদের। করোনার প্রেক্ষাপটে এবছর কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই দিবসটি পালন করছে সশস্ত্র বাহিনী। দেশমাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিতদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা এখন বিশ্বময়। সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। করোনা মহামারীর ক্রান্তিকালেও নিজেদের সংক্রমণ আতঙ্ক তুচ্ছ করে মানবিকতার আহ্বানে মাঠে থাকায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। তিন বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল বাস্তবায়ন করে সার্বভৌমত্ব রক্ষায় আরও দক্ষ হবার আহ্বান জানান শেখ হাসিনা। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। তিন বাহিনী ঘিরে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে চলাই হবে সশস্ত্র বাহিনীর দায়িত্ব। দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। বেলা 10:30টায় গণভবনে তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় বাহিনী প্রধানদের সঙ্গে কিছু সময় কথা বলেন সরকার প্রধান। এবছর করোনার কারণে দিবসটির আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে বলে জানানো হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। কাপড়ের দোকানের কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি ও ভূমিদস্যু হয়ে ওঠেন গোল্ডেন মনির। রাজধানীর মেরুলবাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। অভিযানে 1,09,00,000 টাকা, 5টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। 90 দশকের রাজধানীর গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী থেকে অঢেল সম্পদের মালিক, স্বর্ণ চোরাচালান, হুন্ডি ও ভূমি ব্যবসার মাধ্যমে মনির হোসেন হয়ে ওঠেন গোল্ডেন মনির। শুক্রবার রাত 10টা থেকে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের খোঁজে তার বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় র্যাব। 12 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অভিযান। ভবনের বিভিন্ন ফ্লোরে তল্লাশি চালিয়ে এ সময় 600 ভরি স্বর্ণ, নগদ 1,09,00,000 টাকা, 10টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং মাদক, অস্ত্রসহ বাসা থেকে 2টি এবং শোরুম থেকে 3টি সমোট 5টি অনুমোদনহীন গাড়ি জব্দ করা হয়। অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাব জানায়, ঢাকা সিঙ্গাপুর ভারত রুট ব্যবহার করে স্বর্ণ চোরাচালান করত গোল্ডেন মনির। সেই সঙ্গে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত সে। এছাড়া রাজুকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বাড্ডা ও কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় 200-ও বেশি ফ্লটের হদিস পায় র্যাব। গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজশে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট, যেটি আমাদের এখান থেকে খুব সন্নিকটে, এর পাশাপাশি বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। ইতিমধ্যে 30টি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। প্রাথমিকভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে গোল্ডেন মনিরের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি র্যাবের। তিনি ওই রাজনৈতিক দলের অর্থদাতা ছিলেন বলেও ব্রিফিংয়ে জানায় র্যাব। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার সকালে মনিরের দুবাই পালিয়ে যাওয়ার সব বন্দোবস্ত করা ছিল বলে জানিয়েছে র্যাব। মনিরের ছেলের দাবি চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। হসপিটালে সে এভরি নাও এন্ড দেন যায়, এটা 2-3 দিনের জন্য, এটা কোনো ইস্যু না। কোন দেশ সেটা? দুবাই। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। করফাকির বিষয়টির সঙ্গে এনবিআর ও বিআরটি এর লোকজন জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। স্বামী বাংলাদেশে, বউ কানাডায়। স্বামীরা দেশ থেকে অবৈধভাবে টাকা উপার্জন করে পাঠায় বউয়ের কাছে।
সে কারণে কানাডার টরেন্টোর একটি লোকালয়ের নাম হয়েছে বেগমপাড়া। কথিত আছে কোটি কোটি টাকা পাচার করে অনেক বাংলাদেশি বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন। দুদক কমিশনার জানান, সেখানে কত বাংলাদেশির বাড়ি আছে তার কোনো তথ্য নেই তাদের কাছে, তবে এ বিষয়ে তদন্ত করবে দুদক। কথিত আছে বেগমপাড়ার বউরা আয়েশি জীবনযাপন করেন, আর তাদের কাছে অবৈধভাবে উপার্জিত টাকা পাঠান বাংলাদেশে থাকা স্বামীরা। টাকা উপার্জনে ক্লান্তি আসলে অবসর কাটাতে কানাডায় বেগমদের কাছে যান সাহেবরা। এ কারণে স্থানটির নাম দেওয়া হয়েছে বেগমপাড়া। কোটি কোটি টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় অনেক বাংলাদেশি স্থায়ী হওয়ার ঘটনা এখন ওপেন সিক্রেট। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের অনেক আমলারও বাড়ি আছে বেগমপাড়ায়। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলেমেয়ে ওখানে থাকে। দুদক কমিশনার জানান, বেগমপাড়া রহস্যের কথা তারাও দীর্ঘদিন ধরে শুনে আসছেন। যদিও সেখানে কত বাংলাদেশের বাড়ি আছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের হাতে, তবে তদন্তের কথা জানিয়েছেন দুদকের এই কমিশনার। বেগমপাড়ায় কাদের কি পরিমাণ বাড়ি আছে এগুলো এখনো অনেকটা মিথ, এটার সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই। তবে আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে। যখন এই সত্য উদ্ঘাটন হবে, অনুসন্ধান হবে, তদন্ত হবে, তখন আমার মনে হয় এই সংখ্যা নিয়ে আমরা কথা বলতে পারবো। কানাডায় এরকম অনেক বেগমপাড়া আছে বলে জানা গেছে। অভিযোগ আছে ৩৬০০ কোটি টাকা পাচার করে পলাতক আলোচিত পিকে হালদারও বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শীতের আগমনী আর বায়ু দূষণে গত দুদিন ধরে ধোঁয়াশাচ্ছন্ন ঢাকার আবহাওয়া। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। এ সপ্তাহের শুরুতে ঢাকা শিশু হাসপাতালে ১৭ শিশু করোনা নিয়ে ভর্তি হয়েছে। ঘড়ির কাঁটায় বেলা প্রায় ১১টা। যদিও দেখে মনে হতে পারে প্রকৃতির এই দৃশ্য ভোর ৬টা কিংবা ৭টার। আকাশে অন্ধকার ভাব। একদিন আগেই হয়েছিল অসময়ের বৃষ্টি। হঠাৎই কেন আবহাওয়ার এই বৈরিতা? এক সপ্তাহ ধরে যেটা দেখছি, বাইরের সিচুয়েশন আবার খারাপ হওয়া স্টার্ট করেছে। ২-৩ ধরে ওয়েদার অবস্থাটা তেমন বেশি ভালো না। ওয়েদারের সাথে বায়ু দূষণের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। লকডাউনের শুরুর দিনগুলোতে বায়ুমণ্ডল যতটা স্বচ্ছ ছিল, এখন ঠিক তার বিপরীত অবস্থা। শনিবার বিশ্বের সব দেশকে পেছনে ফেলে আবারও দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে উঠে এসেছে ঢাকা। করোনা যখন শুরু হয়েছিল তখন আপনাদের যানবাহন চলাচল প্রায় ছিল না বলেই চলে, কিন্তু এখন তো যানবাহন যথারীতি চলাচল শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, বাতাসে দূষিত কণা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। সেই সাথে মেঘমালায় রয়েছে শীতের আগমনী প্রভাব। বাতাসে যদি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং সেটার যদি তাপমাত্রা কমে যায়, তাহলে এই দূষিত কণাগুলো ফগ তৈরির ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। এদিকে একটু শীতের দেখাতেই বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। সেই সঙ্গে করোনায় আক্রান্তের হারও বেশি। অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ছিল ১০। এ সপ্তাহের শুরুতে এ হাসপাতালে ভর্তি ১৭ শিশু। একইভাবে অন্য হাসপাতালেও আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেশি। ৭-৮ মাস ধরে যে পরিমাণ শিশু রোগী আমাদের কোভিড পজিটিভ ভর্তি ছিল, সেই তুলনায় সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন টোটাল আমাদের 24 আওয়ার্সের মধ্যে আমরা যদি ডেইলি যদি 17টা বা 18টা স্যাম্পল আমরা করি, ওখানের মধ্যে প্রায় 7 থেকে 8টা পজিটিভ আসছে। মহামারীর এই দ্বিতীয় ঢেউয়ে আবহাওয়ার কথা মাথায় রেখে আরো সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবলমাত্র অভিজ্ঞতা দিয়েই গত কয়েক দশকে ধোলাইখাল এলাকায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। গ্রাহকের চাহিদা অনুসারে যে কোনো যন্ত্রাংশ তৈরিতে সক্ষম তারা। আমদানি করা ৩-৪ কোটি টাকার বিদেশি মেশিন ১ কোটিতেই বানিয়ে চমক দেখালেও পৃষ্ঠপোষকতার অভাবে বাজারে দখল নিতে পারছেন না তারা। তবে এই হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে অঞ্চলভিত্তিক পরিকল্পনার কথা বলছে এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রাশেদ লিবনের রিপোর্ট। দেখতে দেখতে নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন যে কোনো কাজ মনে করে আপনি দিলে, স্যাম্পল দিলে, কি ড্রয়িং করে দিলে ইংলিশে দেখেই করে ফেলে। কাগজ কলমের জ্ঞান নেই, ওস্তাদের দীক্ষা আর বছরের পর বছর মেশিনের সঙ্গে সখ্যতা এমন আত্মবিশ্বাসের যোগানদাতা। পরিগণগড় তীরে ধোলাইখাল এলাকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বছরের পর বছর বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন হালকা প্রকৌশল শিল্পের শ্রমিকরা।
কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তৈরি পোশাক, বস্ত্র, গাড়ি, রেলওয়ে সহ বিভিন্ন খাতের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি আর মেরামতে এখন সিদ্ধহস্ত তারা। এখানে একমাত্র মুরগি খামারের ফিট মেশিনে তৈরি হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পাঁচটা তৈরি করি, ভেঙে গেলে এটা আবার জোড়া দিয়ে দেয়, নতুন তৈরি করি। কেউ বা বছরের পর বছর মেশিনের শব্দ আর পার্টসের সাজ বানাতে বানাতেই এখন কয়েকটা মেশিনের মালিক। কালের ধারায় লেগেছে আধুনিকতার ছাপও। শুধু যন্ত্রাংশ তৈরি করেন তাই নয়, বড় বড় মেশিনও বানিয়ে ফেলছেন অনায়াসে। তাদের ভাষায় মানের দিক থেকে এখন চীনকে ছাপিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইউরোপকেও টেক্কা দিতে সক্ষম। চায়নার তো লাগে 3 কোটি টাকা, আমাদের তো লাগে 1 কোটি টাকা। 5-7 বছর কাজ করতে পরে একটা মেশিন উঠাইছি। অথচ দক্ষ এসব হাত দিন শেষে বড্ড অসহায়। আমাদের ব্যাংকে বাংলা মেশিন বললে লোন দেয় না, চায়না মেশিন বা জার্মানি মেশিন, তাইওয়ানের মেশিন আনলে তাদের লোন দেয়। টুকটাক রিপেয়ারিং কাজ করি, নতুন কোনো প্রোডাক্ট আমরা ইনভেস্ট করতে পারছি না। তবে কিছুটা আশার বাণী শোনাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ব্যাপক হারে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে কাউন্সেলিং আমরা করছি, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে সেই প্রক্রিয়ার ভিতরে আনার চেষ্টা আমরা করছি। 1947 সালে ভারত বিভাগের পর অবাঙালি উদ্যোক্তাদের মাধ্যমে প্রথমে হালকা প্রকৌশল শিল্পের যাত্রা শুরু হয় ধোলাইখালে। এখানকার গল্পটা ছোট মনে হলেও এর পেছনে রয়েছে গত কয়েক দশকের এক বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব ধীরে ধীরে গড়ে তুলেছে এই স্বল্প প্রকৌশলী শিল্প খাতকে। দরকার একটু পৃষ্ঠপোষকতা, তাহলেই হয়তো তৈরি পোশাকের মতো এই খাতও সুনাম ছড়াবে। একটাই, মেড ইন বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের সততার ওপরই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভরশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিসিসিআই আয়োজিত ভার্চুয়াল দোয়া ও আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনায় বাণিজ্যিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ সময় চলতি অর্থ বছরের অর্থনৈতিক কার্যক্রম ও করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবিলায় সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে দেশের মানুষের মঙ্গল কামনা করেন অতিথিরা। ড্রাফটে দল গোছানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, তবে যারা দলে রয়েছেন তারা অপ্রত্যাশিত ভালো খেললে যে কোনো কিছুই সম্ভব। প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করে জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কত্ব নিয়ে কোনো চাপ নিচ্ছে না বলেও জানান তামিম। বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে আজ থেকে পুরো দমে অনুশীলন শুরু করেছে দলগুলো। সকালে সবার আগে অনুশীলন করে ফরচুন বরিশাল। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল, তবে টিম ব্যালেন্স নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গেছে তার মাঝে। বরিশাল ছাড়াও অনুশীলন করেছেন জেমকন খুলনার ক্রিকেটাররা। নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান, তাই অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মহাপ্রান্তে যুক্ত হলো পদ্মা সেতু, বসলো 38তম স্প্যান। বাকি 3টি যোগ হলে দেখা যাবে পুরো 6.15 কিলোমিটার সেতু। আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী প্রতিরক্ষায় সজাগ থাকার আহ্বান। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।